তো আজকের ডেট হচ্ছে 21 জুলাই, 21শে জুলাই আজকের দিন। তো আজকে আমি গেলাম সেন্ট জনস হসপিটালে। তো একটা বোন ছিল, যে তাকে বোন বলবো আপু বলে জানি না। তো অনার্সে পড়ছেন, গ্র্যাজুয়েশনে পড়ছেন, 3rd ইয়ার বোনটা। তো বাংলাদেশের মেয়ে। এবং কয়েকদিন ধরে দেখছিলাম যে এই গ্রুপে ও গ্রুপে ও মেসেজ করছিল যে আমার একটা সি ফর্ম লাগবে এবং এফআরআরও করতে লাগবে, কত টাকা খরচা হয় বা কে করিয়ে দিতে পারবে। তা যেহেতু আমি বাংলাদেশের অনেক গ্রুপে আছি, আমি যেহেতু ধরুন আমি মেডিকেল ট্যুরিজমের কাজ করছি, তো সেক্ষেত্রে আমি অনেক গ্রুপেই আছি এবং ওনাকে মেসেজটা দেখছিলাম। তো আমি ওনাকে ডাইরেক্ট মানে করি, কথা বলি। কথা বলার পরে বলি যে, বোন দেখো, তোমার যদি এগুলো করতে লাগে তাহলে আমি হয়তো তোমাকে হেল্প করতে পারবো। তা ও বললো, দাদা তাহলে যদি সেরকম হয় তাহলে আপনি আমাকে হেল্প করে দিন। আর কী করতে হবে না করতে হবে, কী খরচা টরচা হতে পারে আপনি বলুন, আর আপনি একবার আসবেন। তো কালকে থেকে কথা হয়েছিল, আজ সকাল থেকে কথা হয়নি, ঠিক আছে। তো আজকে হঠাৎ করে বিকেল 4টে 5টার দিকে ওর মেসেজ পেলাম। যে আমি বলে মেসেজ করেছিলাম যে, ভাই তুমি মেসেজ করোনি কেন, তোমার ভাইয়ের ব্যাপারে কী হলো। তো ও 4টে মেসেজ করলো, 4টে বা 5টার দিকে, যে আমি আজ কলেজে ছিলাম, এক্সাম দিতে গেছিলাম, তো আমি এখন এলাম। তো তখন জানতে পারলাম যে ওর ভাইয়ের যে আজকে হচ্ছে ওটি আছে এবং ওরা সেন্ট জনস হসপিটালে ভর্তি আছে। কয়েকদিন আগেই ওরা ওয়েস্ট বেঙ্গলে এসেছে, বেনাপোল বর্ডার দিয়ে, এবং তারপরে ওখান থেকে ট্রেনে করে ওরা এসেছে ব্যাঙ্গালোরে। তো ওদের নেওয়া ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, ভিসা লেটার নেওয়া ছিল অ্যাপোলো হসপিটাল থেকে। মানে দেখানোর কথা ছিল, কিন্তু লোক যখন বললো যে অ্যাপোলো হসপিটালে অনেক টাকা খরচা হবে, তো সেই সূত্রে ওরা চলে গেল সেন্ট জনস হসপিটালে। কেউ কারোর লোকের কথা শুনে, মেবি ঢাকার খুলনার কোনো ডাক্তার আমাদের বলেছিল হয়তো যে সেন্ট জনসে যাবেন, খরচা কমে হয়ে যাবে, ঠিক আছে। তা কিন্তু কথা হচ্ছে, ওরা যখন কলকাতায় এসেছিল, মেবি হয়তো হোটেলে ছিল এবং তারপরে ওখান থেকে ট্রেনের টিকিট করে ব্যাঙ্গালোরে এলো, এবং ব্যাঙ্গালোর আসার পরে প্রথমে একদিন হোটেলে ছিল। সেই হোটেল থেকে ওদেরকে সি ফর্ম দেয়নি, মেবি হয়তো বেশি দিন থাকেনি সেজন্য, বা হয়তো কিছু কারণে। কালকে আমি ওর সঙ্গে বসে ভালো করে কথা জানতে পারবো। এবং তারপরে সেকেন্ড ডেতে ওরা সেন্ট জন হসপিটালে গেল এবং ওরা ভর্তি করে নিয়েছিল, ইনপেশেন্ট করে নিয়েছিল সেন্ট জন হসপিটালে। ভর্তি করে নেওয়ার পরে আজকে ওদের ওটি ছিল। তো যখন আমি জানতে পারলাম বিকেল 4টে 5টার দিকে যে আজকে ওর ওটি আছে, তা আমার একটা বাজে অভ্যাস আছে, বাজে অভ্যাস বলবেন বা ভালো অভ্যাস বলবেন, এই জন্য যে যখন আমি আমার যে কাজে থাকি সেই কাজটা যখন মনে করি যে কাজ আসছে, মানে আমি কাজটা করতে চাই। যখন দেখলাম যে যেহেতু আমি এই হেলথের ফিল্ডে আছি, তখন যখন দেখলাম যে একজন পেশেন্ট একটা হসপিটালে ভর্তি আছে, তার সঙ্গে আমার একটা মা আছে যে মানে ফোন চালাতেও পারে না, আমার একটা মা, মানে এরকম, মানে কি বলবো, একদম ছাপোষা নর্মাল মানুষ। একটা মা, যতই হোক, তার ছেলে যখন হসপিটালে ভর্তি থাকবে, যখন ওটিতে থাকবে, তার মার মানে মাইন্ডটা কতটা খারাপ হয়ে যায়। তো আমি ভাবলাম, যখনই শুনলাম যে আজকে ওটি আছে, অপারেশন আছে, আমি ভাবলাম না, পেশেন্ট যেহেতু আমি ঘরে আছি এবং ঘরে আমার এইসব কাজগুলোই চলে, যেগুলো আমার ওয়েবসাইট বিল্ডিং করছি, তো এই কাজগুলোই চলে। তা আমি ওকে বললাম, ঠিক আছে, আমি আসছি তোমার মার সঙ্গে দেখা করতে। তা ওর ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো ভাই বললো যে আমার ওটিতে নিয়ে যাবে রাত 9টার সময়। তাই বললাম ঠিক আছে। যখন আমার আমার ঘর থেকে সেন্ট জনস হসপিটাল হচ্ছে প্রায় দেড় ঘন্টা রাস্তা, 20 কিলোমিটার মতন স্পেস, মানে দূরত্ব। বেরিয়ে গেলাম, ভাবলাম যে যখন অপারেশনটা করবে তখন আমি হয়তো মেবি যদি ওর পাশে থাকতে পারি, ওনার মানে ওই মার পাশে থাকতে পারি, হয়তো ওনার ভালো লাগবে। এবং অপারেশনটা করার পরে বাচ্চাটা যখন বাইরে আসবে, ভালো লাগবে হয়তো কাউকে দেখলে, কেননা অচেনা অচেনা এসে একজন একজন মানুষ তো তার সঙ্গে থাকবে, যে তার হয়তো একটু ভালো কথা বলতে পারে, তাই না? এটা ভালো লাগবে। তো আমি ভেবে বেরিয়ে গেলাম। তো মধ্যিখানে রাস্তাটায় ভাই, বোনটা ফোন করে বললো, ভাই আপনার হয়তো যাওয়া লাগবে না, যেতে দরকার নেই, কারণ ভাইকে তো ওটিতে ঢুকিয়ে নিয়েছে, অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়েছে। তো আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, যে ভিসা পাসপোর্ট, সেগুলো তো ও দিতে পারবে না। ও হয়তো কাল সকালে যখন ওটি থেকে বেরোবে, তখন যখন ভালো করে রেস্ট নেবে, তখন হয়তো আপনাকে ডকুমেন্টসগুলো দিতে পারবে। আমি বললাম, কোনো অসুবিধা নেই। যখন আমি হাফ পথে বেরিয়ে এসেছি তখন আমি যাই। ও বললো, মা কিন্তু ফোন ধরতে পারে না। তো যেহেতু মা ফোন ধরতে পারে না, তাহলে মার কাছে কী করে তুমি যাবে? আমি বললাম, এত বড় একটা শহরে থাকি এবং এত মেডিকেলের সঙ্গে, এত হসপিটালের সঙ্গে যোগাযোগ আছে, মানে এইটুখানি কাজ তো করতে পারবো, একটু জানা আছে। তো যাই হোক, ও বললো যে পেশেন্টের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমি বললাম, লোকাল ছেলে, ব্যাঙ্গালোরে থাকি, লোকাল ছেলে, লোকাল কথাবার্তা বলি, তো এইটুখানি তো মানে কাজ করতেই পারবো। এই যে এইটুখানি তো সাহায্য, আমি মানে এইটুখানি আমি তো মানে লোকাল হওয়ার জন্য একটা সুবিধা পেতেই পারবো। তো যথাসম্ভব আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে হসপিটালে গেলাম। সেখানটা প্রবলেম, এখানে কিছু প্রবলেম সম্বন্ধে বলতে চাই, হসপিটাল সম্বন্ধে। প্রবলেম না, হয়তো যেরকম হসপিটাল সেরকম অন্যান্য হসপিটালের ইউএসপি থাকে। এই হসপিটালের কিছু কিছু পয়েন্টস যেগুলো আমার ভালো লাগেনি, সেটা আমি বলতে চাই। যেটা হচ্ছে, পার্কিংয়ে গেলাম, পার্কিংয়ে একটা ভালো সুবিধা, যেমন অন্যান্য হসপিটালে দেখেছি
লাস্ট যখন কিমস হসপিটালে গেছিলাম, পার্কিং ওদের ফ্রি ছিল। বাট বাট অ্যাপোলো হসপিটালে রাস্তার বাইরে পার্কিং। ফোর্টিস হসপিটালে ওদের পার্কিং সিস্টেম ১ ঘন্টার জন্য ৩০ টাকা, আর প্রতিটা ঘন্টায় ঘন্টায় ১০ টাকা করে বাড়ে। এটা একটা ফোর্টিস হসপিটালের একটা ইউএসপি কম আমি দেখলাম বান্নারকাটা রোডে। যাই হোক, এই হসপিটালে দেখলাম যে এদের ঘন্টায় ১০ টাকা করে পার্কিং চার্জ। ঠিকই আছে, ঘন্টা ১০ টাকা করে দেওয়া যায়, এটাকে বিয়ার করা যায়, নর্মাল লাগে আমার কাছে। তো গাড়িটা পার্কিং করলাম এবং কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে একটা ছেলে মানে এখানে ওটিটা কোথায় হয়, তো অপারেশন থিয়েটার যেখানে ওটিটা কোথায় হয়। তো জানলাম যে যেখানটা ওপিডি ডিপার্টমেন্ট, ওই ওপিডি ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে কিন্তু ওটিটা হয়। তো জানতে জানতে ঢুকে গেলাম ওপরে, এবং সেখানে কেউ বললো, কেউ সিকিউরিটি গার্ড বললো যে 3rd ফ্লোরে যেতে পারো, ছেলেদের ওটি হয়, এবং মেয়েদেরও যদি ওটি হয় সেটা 1st ফ্লোরে। আমি 3rd ফ্লোরে গেলাম, সিকিউরিটি একজন বসেছিল, ওর কাছে ইয়ে থাকে, কি বলে, মানে লেজার, মানে ও বুকে এন্ট্রি করে। তো ওকে যখন জিজ্ঞাসা করলাম যে এখানে আজকে কেউ এই নামে, এই পেশেন্টটার নামে কি কেউ আছে যা ওটিতে এসছে, ও আমাকে দেখালো ভাই কতক্ষণ আগে আসতে পারে। আমি বললাম 10-20 মিনিট, আধা ঘন্টা আগে। ও বললো না, আমার কাছে লাস্ট যে এটা লেখা আছে সেটা হচ্ছে 6:30। আই মিন তাহলে কেউ বলতে, তাহলে বললো যে এখানে নেই, হয়তো তুমি যাও 2nd ফ্লোরে, নিচের ফ্লোরে ওখানে থাকতে পারে। নিচের ফ্লোরে গেলাম, সেখানে সিকিউরিটি বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এরকম একটা বাংলাদেশের পেশেন্ট আছে, তো নাম এরকম নাম, এখনই আধা ঘন্টা আগে এসছে ওটিতে, তো অপারেশন, লিগামেন্টের অপারেশন আছে, ও কি এখানে আছে? যখন ওর নাম বললাম, বললো হ্যাঁ ওখানে আছে। আমি বললাম ওর মার সঙ্গে কথা বলতে চাই, ও মা তো এখানে আছে, জানি না কে, বাট আমি এখানে ওয়েট করবো। বললাম, হ্যাঁ ওয়েট করো, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে, আমি যে মেয়েটাকে যে বোনটাকে, ওকে আমি মানে ফোন করলাম যে আমি তো এখানে পৌঁছে গেছি, চলে এসেছি, কিন্তু ওর মা কীরকম দেখতে। বলছে ভাই মা কীরকম দেখতে সেই ফটোটা আমার কাছে নেই, সেই ফটোটাও ফোনটাও আমার কাছে নেই, ফোনটা ভাইয়ের কাছে আছে। আর আমি বললাম কি মা কি বোরখা পরে আছে? বলছে না মা বোরখা পরে নেই, নর্মাল ড্রেসে আছে, 3 পিস ড্রেসে, মানে চুড়িদার পরে আছে। আমি বললাম তাহলে মানে ব্যাপারটা কীরকম হবে, আমি চিনতেই পারবো না। তারপর অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করতে করতে যেগুলো মেয়েগুলো বসেছিল না, একটু দেখতে চেষ্টা করলাম, যারা মা মতন বয়সী লোকেরা, দেখতে চেষ্টা করলাম। তার মধ্যে একজন মেয়েকে মনে হলো, একজন মানে ভদ্রমহিলাকে মনে হলো যে ইনি হতে পারেন বাংলাদেশি। তাই আমি কথা বলা শুরু করলাম, আপনি কি বাংলাদেশি? আপনি কি, আপনার ছেলে কি করতে এসছেন? জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের নাম কি? আপনি কি বাংলাদেশ থেকে এসছেন? বলে হ্যাঁ। আমি বললাম, আপনার মেয়ে বলেনি আমি আপনার সাথে দেখা করতে আসছি? বলছে হ্যাঁ বলছিল, কিন্তু আজকে আসবি কালকে বুঝতে পারছি না, তো এরকম তো ওকে তো ঢুকিয়ে নিয়ে গেছে ওটিতে, তা তোমার কাজ তো হবে না, তো তুমি কাল সকালে এসো। আমি ঠিক আছে, এসে যখন কথা বলি, আপনার সঙ্গে বসে থাকি। জানতে পারলাম যে ওনারা খুবই গরিব, এবং মানে দেশের জায়গা জমি বেঁচে রেচে এসছেন। ওই ছেলেটার বাবাও আছেন, কিন্তু বাবা আসতে পারেনি এই কারণে, হয়তো থাকলে কাজ ফাজ করবে, চাষিবাসী মানুষ, কাজ ফাজ করবে, ওই জন্য মাকে পাঠিয়েছে। মাকে যে পাঠিয়েছে, মা একদম হিন্দি বুঝতে পারে না, না ফোন চালাতে পারে, ফোন এলে ফোন কেটে দিচ্ছে, তো ফোনটাও উনি রিসিভ করতে পারেন না, এতটাই মানে একদম নর্মাল মানুষ। তো কিছুক্ষণ কথা বললাম, কথা বলতে বলতে ওটি ভিতর থেকে যে ডক্টর মানে ডাকলো যে এরকম এনার কি আছেন অ্যাটেন্ডেন্ট। তো আমি গেলাম, ওই আন্টিরাও গেলাম। তো বলছে যে এনার পিছনে একটু অ্যানাস্থেসিস দিতে লাগবে, মানে অজ্ঞান করতে লাগবে, আর একটা ক্যাথিটার দেওয়া লাগবে, সেটা পিছনে থাকবে। কোনো তেমন নর্মাল কোনো অসুবিধা হবে না, 2 দিন পর্যন্ত থাকবে, তার 2 দিন পরে একটা বার করে দেওয়া হবে। এই ব্যাপারে মার সাইন লাগবে, এবং আমাকে বললো যে ওই কথাটা তুমি বুঝিয়ে ওই পেশেন্টটাকে বলে দাও, যেহেতু আমি হিন্দি জানি। তা আমি বললাম হ্যাঁ বাংলা জানে, হ্যাঁ বাংলা জানি। তার সঙ্গে কানাডায় কথা বললাম ডাক্তারের সঙ্গে। তো ডাক্তাররা বললেন ওই করে বাংলাটা বুঝিয়ে দেবে। আমি বললাম ওরা আমার বন্ধু, আমার চেনাশোনার ছেলে, মানে তাকে আমি বলে দেবো। বলছি ঠিক আছে, আপনি তাহলে কথাটা ওনাকে, ছেলেটাকে ভালো করে বুঝিয়ে বলে দিন। তা ছেলেটার কাছে আমি মিললাম, কথা বললাম, ভাই দেখো আমি সেই যে তোমার সঙ্গে দেখা করতে আসতে চাইছিলাম, আর তোমার দিদির সঙ্গে যে কথা বলছিলাম, আমি সেই মানুষটা। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগলো কথা বলে, ঠিক আছে, কথা বলা হয়ে গেল, সেটাকে দেখতে পেয়ে গেলাম। তারপরে ডাক্তার বলল যে মানে এক্স-রে প্লেট লাগবে। এক্স-রে প্লেট না, এমআরআই প্লেট লাগবে। এমআরআই প্লেটটা উপরে ছিল ৫ নম্বর ফ্লোরে। তা আবার আমি আর ওই আন্টিটা মিলে গেলাম উপরে। ৫ নম্বর এতে গিয়ে, ফ্লোরে গিয়ে ওখানে এক্স-রে ফিল্মটা নিয়ে এসে আবার এক্স-রে ফিল্মটা নিতে গেলাম, সেখানে দেখলাম এক্স-রে ফিল্মটা নেই। তা ওনারা, ওখানকার যে নার্সিং স্টাফরা আছেন, মেবি ওনারা পাঠিয়ে দিয়েছেন ওই ডাক্তারের কাছে। তা ফিরে এসে জিজ্ঞাসা করলাম যে ওটা কি নিয়ে এসছেন? এটা কি এসছে? হ্যাঁ ওটাকে এসে গেছে, আমাদেরকে দিয়ে গেছে। তো ভালো। আমি এবার কিছুক্ষণ থাকার পরে আমি আন্টিকে বললাম, আন্টি তাহলে আমি বললাম যে আন্টি তাহলে কিছু খেয়ে নেবেন চলুন। বলছে না আমি ভাত তরকারি আছে, খাবো না, ভালো লাগে না, ছেলেটা তার ভিতরে আছে, ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, তাহলে কিছু করার নেই, আপনি কিছু খাবেন না, তাহলে আমি তাহলে যাই। বউ বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি যান, তাহলে কাল সকালে একবার আসবেন তাহলে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে।
তো এরপরে এরকম কথাবার্তা বলার পরে আমি কিন্তু বেরিয়ে ওখান থেকে এলাম। যত হোক আসতে মন চাইছিল না। ভাবছিলাম যে নিজের ফ্যামিলির মতন করে ওনার সঙ্গে কিছুটা টাইম কাটিয়ে দিই। মানে ৩-৪ ঘন্টা ৫ ঘন্টার অপারেশন থাকবে। অপারেশনটা করার বাইরে আসার পরে যদি ওই পেশেন্টের সঙ্গে আমি থাকি বলে মনে হয়, আমার মনে হয়েছিল যে ভালো লাগবে। আমি একটা জিনিস ভাবি যে কর্মা রিটার্নস, এটা আমার সবসময় হবি। আমার ছোটোবেলা থেকেই আমার এটা একটা আদত যে কর্মা রিটার্নস। আমি যে কাজটাই করব সেটা যে কোনো না যে কোনো প্রকারে আমার কাছে কিন্তু রিটার্ন আসবে। এটা আমি ভাবি। কিন্তু আমি একটা জিনিস এটা ভাবি যে আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, আমার মা-বাবা গ্রামে থাকেন। মেবি আমি কারোর সঙ্গে কোনো ভালো ব্যবহার করি, হয়তো ওটা ঘুরে আমার মা-বাবার প্রতি আসবে। হয়তো আমি তাদের কাছে থাকতে পারি না, হঠাৎ করে আমার অবর্তমানে হয়তো তাদেরকে কেউ হেল্প করতে পারে। এটাই ভাবি। তো কর্মা রিটার্ন সেটাই সবসময় ভাবি। এবং তার সঙ্গে, সঙ্গে এটা একটা ভাবি যে মানে কারোর জন্য যদি কিছু কাজ করা যায়, নরমাল যদি মানে শুধুমাত্র কিছু কাজ করা যায় কারোর জন্য, মেবি ওটা ভালো হবে। মানে আমার কাছে ঘুরে আবার আমাকে রিটার্নও আসবে। কারোর জন্য কিছু যদি মানে 1% কাজ করি, তো 10% উপরওয়ালা আমাকে রিটার্ন দেবে, এটা আমার মনে হয়। তো মনে হলো যে থাকি ওনার সঙ্গে। কিন্তু তারপরে দেখলাম আন্টিটা হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, বা হয়তো মানে থাক কাল সকালে আসবো বলে। যেহেতু আমার ঘরটাও কাছাকাছি, এত দূরে তো নয় যে আমি আসতে পারবো না, তাই আমি বেরিয়ে চলে এলাম। তো ওখান থেকে বেরিয়ে চলে আসার পরে ভাবলাম যে কোথাও চা খাই, কোথাও কফি খাই। যেহেতু মানে এরকম একটা নেশা হয়ে গেছে কদিন ধরে। কদিন ধরেই বিকালে বেলা ঘোরা হচ্ছে। তাজ হোটেল, কখনো আইটিসি হোটেল, কখনো কোনো ইভেন্টে। কালকে রাজার সঙ্গে ছিলাম। তো এরকম সন্ধ্যের দিকে একটা কফি খাওয়া হচ্ছে, এটা একটা মানে একটা জাস্ট নেশা হয়ে গিয়েছে। নেশা বলতে একটা লাগছে যে নেশা, কফিটা খাওয়া উচিত। তো বেরিয়ে প্রবলেম এটা ওখানটায় যে বড় বড় হসপিটালে যেমন অ্যাপোলো হসপিটাল, ফোর্টিস হসপিটালে কী হয়, ওই বিল্ডিংয়েই মানে ওদের থাকে, ক্যান্টিন থাকে। বাট সেন্ট জনস হসপিটালটা খুব বড় এরিয়া, এবং ওখান থেকে বেরিয়ে গিয়ে সামনের বিল্ডিংয়ে ক্যান্টিন আছে। প্রবলেম গেলাম আমি ওখান থেকে বেরিয়ে ক্যান্টিনে। তো একটা জায়গায় লাইন দিলাম। এত ভিড়, এত ভিড়! তা ওরা, আমার মনে হয় যে ওদেরকে আরও ২-৩টে কাউন্টারে লোক রাখা উচিত, যে মানে যারা বিলিং সিস্টেমে। যাই হোক ক্যান্টিনে গেলাম। ভিড় ছিল। ৫-৭ জন লাইনের পরে থাকার পরে যখন আমি চাইলাম একটা কফি, বলল নেই, কফি নেই, কফি খতম হয়ে গেছে। রাতকার ৯ বাজে, ৯টা বাজছিল, কফি নেই, খতম। তা আমি এতক্ষণ ওয়েট কেন করলাম? যাই হোক, ও বলল ওখানে বেকরি আছে, ওখানে মিলতে পারে। তো ওখানে বেকরিতে গিয়ে বললাম ভাই কফি? বলা নেই, কি রাত কো ৯ বাজ গিয়া, নেই হ্যাঁ। তারপরে বললাম চা? বলে হ্যাঁ চা আছে। তো চা আছে, ঠিক আছে। ১৫ টাকা চা নিল, ভালো। এটুখানি যে দিতে পারে, এটুখানি ঠিকই আছে, ১৫ টাকা। তো চাটা খেলাম। চা খাওয়ার পরে হ্যাঁ, তার আগে আমি টয়লেট যাওয়ার প্ল্যানিং করলাম। তো ওই যে ক্যান্টিন বিল্ডিংয়ে যে টয়লেটটা আছে, ওখানে যখন ঢুকতে গেলাম, সেটা আটকালো। বললো দাদা পয়সা লাগবে, মানে पैसे चाहिए। मैं बोला अरे कितना? बोला 5 रुपये। मैं बोला साला, सॉरी, मैं बोला कि टॉयलेट के मतलब बाथरूम में जाने के लिए अगर 5 रुपये, अगर वो हॉस्पिटल बिल्डिंग के अंदर है, तो ये कहीं ना कहीं ठीक नहीं है। ये तो कोई मतलब यहाँ पे लोग आ रहा है डॉक्टर दिखाने के लिए, और मेरे हिसाब से मुझे ऐसा लगता है कि हॉस्पिटल के बिल्डिंग के अंदर अंदर अगर मतलब कोई अगर टॉयलेट में जाने का, पेशाब के जाने का बात कर रहा है, तो उन लोग, ऐसा तो नहीं कि वो बाहर से आए हैं, मतलब बाहर से रोड चलने वाला आदमी जो है यहाँ पे आ गए। तो जो पेशेंट आ रहा है, पेशेंट का घर वाला आ रहा है हॉस्पिटल में, और उन लोगों के लिए भी अगर इस तरीके से टॉयलेट जाने के लिए 5 रुपये लगता है, तो ये कहीं ना कहीं मुझे एक नेगेटिव मार्किंग लगा सेंट जॉन्स हॉस्पिटल का, जो कैंटीन बिल्डिंग में जो हॉस्पिटल जो टॉयलेट है। তো এই চিজ মুঝে মতলব এটা আমার ভালো লাগলো না, ঠিক আছে? যাই হোক আমি চা খেলাম, চা খেলাম, তারপরে রাত ৯টা বাজছিল, কফি পেলাম না। ওখান থেকে বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে আসার পরে জাস্ট আমি এখন ঘরে পৌঁছালাম। এখন কটা বাজে? রাত 10:30 বাজে। আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো কিছু জিনিস দেখলাম যেখানে হচ্ছে যে লোকের ভিড় অনেক আছে। যেহেতু আমি সন্ধ্যেবেলা ৭টার সময় গেলাম, সেই সময় যে লোকের ভিড় দেখলাম, তো পুরো দিনে তো কত ভিড় থাকবে সেটা তো বোঝাই যায়। এখন কথা হচ্ছে যে কস্টিংটা হয়তো ৫ লাখ ৬ লাখ হয়তো অ্যাপোলো ফর্টিসে লাগছিল, সেই কস্টিংটা হয়তো ১.৫ লাখ ২ লাখ ৩ লাখে হয়তো ওখানে হবে। প্রবলেম মানে ওখানে হয়ে যেতে পারে সেন্ট জনসে, কিন্তু ধকলটা বেশি হবে, এবং পেশেন্ট মানে মানে অজানা অচেনা একটা টাইপ থাকবে। এবং ওখানে অনেক জায়গায় কী হয়, এই যে অ্যাপোলো ফোর্টিসে ওরা হেল্প করে পেশেন্টকে, যেহেতু পয়সাটা চার্জটা বেশি নেয়, সেক্ষেত্রে পেশেন্টকে এমন হতে দেয় না যে আপনি একা আছেন বলে হতে দেয় না, কেউ না কেউ এর সঙ্গে থাকে। তো যেহেতু সেন্ট জনসের এরকম একটা গভর্নমেন্ট টাইপ হসপিটাল, তো আপনার পয়সা এখানে খরচা কম লাগবে, কিন্তু আপনাকে অনেক কিছু নিজে করতে লাগবে, একা একা মনে হবে। কিন্তু ভিড় অনেক আছে, এত ভিড় মানে আপনি হয়তো ভিড়ের তালে হয়তো আপনি হাঁপিয়ে উঠবেন, এরকম একটা অবস্থা হতে পারে। যাই হোক, এর আগে আমি কিদওয়াই হসপিটালে গেছিলাম, ক্যান্সার হসপিটালে, ওখানেও সেম পজিশন। নিমহ্যান্স হসপিটালে গেছিলাম, সেখানেও সেম পজিশন। তো এরকম যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে, যেমন ধরুন
জয়দেবা হসপিটাল, যেমন ধরুন ভিক্টোরিয়া হসপিটাল। তো গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আছে সেখানকার অবস্থা কিন্তু এরকমই। ভিড়ভাট্টা, আপনার সার্ভিস পেতে দেরি হবে, কিন্তু মানে কি বলে, সার্ভিস পাবেন কিন্তু আর দেরি হবে। ঠিক আছে, এর আগে বৈদিক হসপিটালে গেছিলাম, সেখানকার ওরকম পরিস্থিতি। সাইবাবা হসপিটালে, তো যখন আপনি পয়সা পয়সা খরচা কম করতে চাইবেন, তো সার্ভিসটা কিন্তু আপনার একটু কিন্তু কম হয়ে যাবে। তো একটা যেটা মাইনাস পয়েন্ট দেখলাম, যেটা হচ্ছে টয়লেট যাওয়াটা পয়সাটা। দ্বিতীয় হচ্ছে যেখানটায় মানে বিল্ডিংয়ে আমার মনে হয় যে একটু কফি স্ট্যান্ডও থাকা উচিত, যে নর্মাল 10 টাকা 15 টাকা কফি হয়তো ছিল ওই বিল্ডিংটায়, সন্ধে হয়ে গেলে হয়তো বন্ধ হয়ে গিয়েছে, যাই হোক এরকম সিস্টেম। তো আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমাকে লাইক করুন ওই ভিডিওটা, আর ফলো করতে পারেন। আর যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যাই হোক, আপনারা যদি ব্যাঙ্গালোরে আসতে চান তো ব্যাঙ্গালোরের টপ হসপিটালে, যেমন ধরুন অ্যাপোলো, ফর্টিস, মণিপাল, কিমস হসপিটাল, অ্যাস্টার, এরকম যে টপ ব্র্যান্ডিং হসপিটাল আছে, সব হসপিটালে আমার কানেকশান আছে। সব হসপিটালের মার্কেটিং টিমের সঙ্গে কাজ করি অ্যাজ এ পার্টনার হিসাবে, এবং আমি ভালোভাবে ওই হসপিটালের, শুধু এগুলোও নয়, যারা অনেক কম দামের হসপিটালও আছে, যেমন ধরুন ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরি, এখানে অনেক খরচা কমেও আপনার সার্ভিস হয়ে যায়। ঠিক আছে, নার্ভের এবং ধরুন অর্থোপেডিকের খুব কম দামেই হয়ে যায় আপনার, মানে খুব কম দামে আপনার ওখানটায় আপনি সার্ভিস পেতে পারেন। এই যে পেশেন্টটা এখানে চলে গেল, ওরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতো তাহলে আমি অবশ্যই ওনাদেরকে ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে নিয়ে যেতাম, যেখানে খরচাটা কম হতো, সেম খরচায় হতে যেত, এবং কিন্তু ওখানটায় কী হতো, যেটা মানে এত ভিড়ভাট্টা হয় না, নর্মাল একটা ছোটো একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল, তো সুন্দর ভালো সার্ভিস পায়। ঠিক আছে, এইটা আমি করতে পারতাম। যাই হোক, আপনারা যদি কেউ যদি ব্যাঙ্গালোর হসপিটালে ডাক্তার দেখাতে আসতে চান, অবশ্যই করে আপনারা আমার এই নাম্বারে, আমার যে নাম্বার আপনারা জানেন, ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার নিজস্ব ওয়েবসাইট আছে drvisitbangalore.com, ভিজিট করতে পারেন, দেখতে পারেন। ইউটিউব চ্যানেল দেখতে পারেন, ফেসবুক পেজ দেখতে পারেন, এবং ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিওস আছে পেশেন্ট রিলেটেড, এগুলো দেখতে পারেন। তারপরে আমাকে আপনারা ভরসা করতে পারেন। ঠিক আছে, ব্যাস এইটুখানি ভিডিওটাতে। আবার একদিন দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই।